বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। এবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে যোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী খুলতে ওয়াশিংটনের অভিযানে সহায়তার সিদ্ধান্ত। সামরিক শক্তি ব্যবহারে জাতিসংঘের সবুজ সংকেতের অপেক্ষায় আবুধাবি। যুদ্ধ নিয়ে ট্রাম্পের নতুন বার্তা, শিগগিরই শেষ হবে হামলা, জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংসের দাবি। ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প। যুদ্ধ নিয়ে আসতে পারে ঘোষণা। স্থল অভিযানের অনুমতির অপেক্ষায় মার্কিন সেনারা। ইরান ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান। সৌদির নিরাপত্তা চুক্তিতে বিপাকে ইসলামাবাদ, সিএনএন এর বার্তা। যুদ্ধের মধ্যেই থার্ড টেম্পলের দিকে এগোচ্ছে ইসরায়েল। আল আকসা মসজিদে পশু জবাইয়ের চেষ্টা ইহুদি সেটলারদের। চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে টেম্পল মাউন্ট সংগঠনগুলো। সমালোচনার ঝড়। নতুন মোড় নিতে যাচ্ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত। এর মধ্যে স্থল অভিযানের চূড়ান্ত প্রস্তুতির পথে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের মাটিতে পৌঁছেছে মার্কিন বিশেষ সেনাবহর। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মিলল নতুন তথ্য। ইরানের বিরুদ্ধে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যোগ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর সামরিক অভিযানে সহায়তা করবে দেশটি। এছাড়া হরমুজ খুলতে সামরিক শক্তি ব্যবহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত খুঁজছে দেশটি। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই ইরান আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। আমিরাতের এক কর্মকর্তা বলছেন, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশকে মিলে জোট গঠনের আহ্বান জানিয়েছেন। যে জোট সামরিক উপায়ে জোরপূর্বক হরমুজ প্রণালী খুলবে। হরমুজকে ইরানের নিয়ন্ত্রণ থেকে কিভাবে মুক্ত করা যায় এবং আমিরাত এতে সামরিকভাবে কি অবদান রাখতে পারে সেটি এখন দেখছে। এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদনের তথ্যটি অস্বীকার করেনি। তারা বলছে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি প্রভাবশালী বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর পরপরই হরমুজ বন্ধ করে দেয় তেহরান। এখান দিয়েই বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ হয়। হরমুজ সবার জন্য উন্মুক্ত না থাকায় এখন বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব বেশি দিন স্থায়ী হবে না এবং শিগগিরই এটি শেষ হতে যাচ্ছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে তার লক্ষ্য প্রায় অর্জন করে ফেলেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে ফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আর বেশি দিন যুদ্ধে থাকবে না। ইরানের সামরিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। তবে তিনি আরও জানান, ইরানের আক্রমণাত্মক শক্তি পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ইস্পাহানের কাছে বড় ধরনের বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের উল্লেখযোগ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ঠিক কি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে তা স্পষ্ট করে জানাননি তিনি। হরমুজ প্রণালী নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরে গেলে এই গুরুত্বপূর্ণ নৌপথ স্বয়ংক্রিয়ভাবেই খুলে যাবে। 32 দিন ধরে ইরান এই প্রণালী বন্ধ রাখায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তিনি আরো বলেন, যেসব দেশ এই প্রণালী ব্যবহার করে তারা নিজেরাই এটি খুলে নিতে পারবে। তেলের স্বার্থেই তারা তা করবে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং সেই লক্ষ্য পূরণ হয়েছে। তিনি এমনও দাবি করেন যে ইরানে ইতোমধ্যে শাসন পরিবর্তন ঘটেছে এবং এখন সেখানে তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত নেতৃত্ব রয়েছে। দীর্ঘ 1 মাসের টানা সংঘাতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইরানে নতুন করে স্থল অভিযানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে 5,500 বিশেষ মার্কিন সেনা। এখন অপেক্ষা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার। এমন পরিস্থিতির মধ্যেই এবার ইরান ইস্যুতে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে যাচ্ছেন ট্রাম্প। এ নিয়ে প্রশ্ন উঠছে, কোন দিকে যাবে ইরানের যুদ্ধ পরিস্থিতি। বুধবার রাতে ট্রাম্প বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। অর্থাৎ বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 7টায় ভাষণটি দেবেন তিনি। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে লেভিট লিখেছেন, কাল রাতে ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য জানাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসের
ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে। তিনি ওই সময় জানান ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তিও হতে পারে। এর আগে গেল 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরানও পাল্টা হামলা শুরু করে। ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবেন, তবে 1 মাস পেরিয়ে গেলেও এখনও যুদ্ধ শেষ হয়নি। উল্টো পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা এখনো বন্ধ আছে। দেশটি শুধু তাদের মিত্র ও বন্ধু দেশকে সেখান দিয়ে জাহাজ পার করতে দিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধের অন্যতম লক্ষ্য ঠিক করেছে হরমুজ খোলাকে, যা যুদ্ধের আগে খোলাই ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের যুদ্ধে কেবল দেশগুলো নিজেরাই জড়িয়েছে তা নয়, যুদ্ধের দামামা পৌঁছেছে অন্যান্য দেশেও। এ পর্যন্ত অন্তত 9টি দেশে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, ব্যাপক ক্ষতি হয়েছে অর্থনীতির, জ্বালানি সংকটের মুখে পড়েছে গোটা বিশ্ব। নানা কারণে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও এই যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে CNN বলছে পাকিস্তানও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয় বিশ্লেষণে। যুদ্ধ শুধু 2 দেশের মধ্যে সীমাবদ্ধ না থাকা, যুদ্ধের ক্রমবর্ধমান সম্প্রসারণ এবং পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা চুক্তির কারণে যে কোনো মুহূর্তে সমরে নামতে হতে পারে ইসলামাবাদকে। অন্যদিকে ইরানের প্রক্সি গ্রুপগুলো যেহেতু ইসরায়েলে হামলা চালাচ্ছে, সেক্ষেত্রে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানকে ইসরায়েলের পক্ষ গণ্য করে দেশটিতে হামলা হতে পারে। পাকিস্তান সেনাবাহিনীর সাবেক 2য় সর্বোচ্চ কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ সাইদ জানান, সৌদি আরব খুবই ধৈর্যশীল। যদি সৌদিরা সামরিকভাবে পাল্টা হামলা চালায় তাহলে পুরো অঞ্চলটি আগুনে জ্বলে উঠবে। গত রোববার ইসলামাবাদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অসাধারণ সংযমের জন্য ধন্যবাদ জানান। তিনি সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে এও আশ্বাস দেন, পাকিস্তান সবসময় সৌদি আরবের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এর তাৎপর্য হলো, যদি ইরান সৌদি আরবকে খুব বেশি উত্ত্যক্ত করে তবে রিয়াদের প্রতিরক্ষায় এগিয়ে আসতে বাধ্য হতে পারে পাকিস্তান। ওয়াশিংটনের মিডল ইস্ট পলিসি কাউন্সিলের সিনিয়র রেসিডেন্ট ফেলো কামরান বোখারি মনে করেন, কৌশলগত পরিমণ্ডলের হিসেবে পাকিস্তানের সঙ্গে ইরানের নির্ভেজাল সম্পর্ক রয়েছে, তবে পাকিস্তানের সংকটকালীন কূটনীতি এখন গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। এদিকে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনজরে আছেন। মার্কিন নেতা প্রায়ই তাকে তার প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প আগেও বলেছেন, মুনির ইরানকে অনেকের চেয়ে ভালো চেনেন। এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান বিবিসিকে জানান, মধ্যপ্রাচ্যে পাকিস্তানের অনেক বেশি স্বার্থ জড়িত। দেশটি নিজ স্বার্থের কারণেই উত্তেজনা কমানোর চেষ্টা করছে, তবে এই কাজটি ঝুঁকিমুক্ত নয়। আঞ্চলিক কূটনীতিতে উভয় সংকট মোকাবিলার কৌশলই সর্বোত্তম পন্থা বলে মনে করে পাকিস্তান। এই পন্থা সফল না হলে ইসলামাবাদের জন্য সমীকরণ আরও কঠিন হয়ে পড়তে পারে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। গোলা বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে আকাশ। পাল্টা হামলায় থেমে নেই তেহরানও চালিয়ে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা। একদিকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের ভেলকি, অন্যদিকে পারমাণবিক হামলার শঙ্কার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের পরিস্থিতির দিকে চোখ পুরো বিশ্বের। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই টানা 30 দিন ধরে আল আকসা মসজিদ বন্ধ রেখেছে দখলদার কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে অভিযোগ উঠছে আল আকসা মসজিদে পশু জবাই করতে যাচ্ছে ইহুদিরা। এতে উঠছে প্রশ্ন, এই যুদ্ধের আড়ালে থার্ড টেম্পলের দিকে এগোচ্ছে ইসরায়েল। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে জেরুজালেম গভর্নরেট বলেছেন, ইহুদি সেটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে। টেম্পল মাউন্ট সংগঠনগুলো চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উৎসাহিত করছে। এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উস্কানি। পাসওয়ার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। আর এ থেকেই আলোচনা এসেছে থার্ড টেম্পল নির্মাণের কথা। তবে থার্ড টেম্পল কি, কেনই বা থার্ড টেম্পল নিয়ে ইহুদিদের এত তোড়জোড়? টেম্পল মাউন্টে তাদের পয়গম্বর আব্রাহাম অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। তাদের বিশেষ মতে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়। আর 2000 বছর ধরে আল আকসার এই জায়গাতেই থার্ড টেম্পল বানাতে চায় ইহুদিরা, কারণ তাদের মতে থার্ড টেম্পল তৈরি করার পরই তাদের ত্রাণকর্তা দাজ্জালের আগমন ঘটবে। তা না হলে দাজ্জালের আগমন হবে না।
বহু বছর আগে থার্ড টেম্পলের নকশা তৈরি করে রেখেছে ইহুদিরা। এই নকশা বর্তমানে আল আকসার পাশেই একটি বাড়ির ছাদে ভিজুয়ালাইজেশন করে সাজিয়ে রেখেছে। এটার আকৃতিতেই তারা থার্ড টেম্পল তৈরি করতে চায়। এই টেম্পল তৈরির জন্য বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র তাদের দরকার, বিভিন্ন মূল্যবান পাথর, তাদের পবিত্র হওয়া, তাদের পবিত্র হতে লাল গাভী বলি দেওয়ার বিষয়টাও বর্তমানে উঠে এসেছে। সম্প্রতি মিডল ইস্ট আই জানিয়েছে 2024 সালে তারা লাল গাভী জবাই করে পবিত্র হওয়ার উৎসব শুরু করতে চেয়েছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা যখন ইসরায়েলের এই দুরভিসন্ধির কথা জানতে পেরেছে, তখনই তারা অপারেশন আল আকসা ফ্লাড এর পরিকল্পনা করে। এ দরুন গত 7 অক্টোবর তারা অভিযান পরিচালনা করে। এদিকে প্রায় 2 বছর পর আল আকসা মসজিদ চত্বরে ইহুদিদের পশু জবাইয়ের তথ্য থার্ড টেম্পল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবার ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ভোরের দিকে ইস্পাহান শহরে এই ঘটনা ঘটেছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের শেয়ার করা ভিডিওটিতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় ইস্পাহানের রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা যায়। এই হামলার ফলে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যা বিশাল আগুনের গোলা ও শকওয়েভ তৈরি করে চারপাশ কাঁপিয়ে দেয়। তবে ট্রাম্প ভিডিওটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি, কেবলই শেয়ার করেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফুটেজ, যা ইস্পাহানের একটি বড় অস্ত্রাগার বা গোলাবারুদ ডিপোতে চালানো হয়। প্রায় 23 লাখ মানুষের এই শহরে বদর সামরিক বিমান ঘাঁটিও অবস্থিত। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী ইস্পাহানের ওই ডিপোতে যুক্তরাষ্ট্র 2000 পাউন্ড ওজনের বিপুল পরিমাণ বাংকার বাস্টার বোমা ব্যবহার করে হামলা চালায়। এই হামলার খবরের একদিন আগে সোমবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হয় তবে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনা ও পানির সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেয়া হবে। কর্মকর্তাদের বরাত দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন তিনি এই সংঘাত দীর্ঘায়িত করতে চান না। ট্রাম্পের ধারণা, জোর করে এই জলপথটি উন্মুক্ত করতে গেলে যুদ্ধ তার নির্ধারিত 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা অতিক্রম করতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হবে ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংস করা। এরপর কূটনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে অবাধ বাণিজ্যে বাধ্য করার কৌশল নেওয়া হয়েছে। তবে এই পরিকল্পনা ব্যর্থ হলে বিকল্প পথও ভেবে রেখেছে ওয়াশিংটন। সেক্ষেত্রে হরমুজ প্রণালী পুনরায় সচল করার জন্য ইউরোপ এবং উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হতে পারে। ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে টানা 30 দিন ধরে বন্ধ রয়েছে আল আকসা মসজিদ। এই পরিস্থিতিতে ইহুদি স্যাটেলাররা মসজিদ চত্বরে পশু নিয়ে ঢোকার চেষ্টা করছে বলে সতর্ক করেছেন জেরুজালেম গভর্নরেট। রোববার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে গভর্নরেট বলেছে, এই চেষ্টা মসজিদ চত্বরে নতুন ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে করা একটি বিপজ্জনক উস্কানি। পাস ওভার উৎসবের সময় ভেড়া বা ছাগলের মতো পশু মসজিদ চত্বরে এনে বলি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে। টেম্পল মাউন্ট সংগঠন চলমান বন্ধের সুযোগকে কাজে লাগাচ্ছে। তারা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবি ও ভিডিও ব্যবহার করে সমর্থকদের এই কাজে উৎসাহিত করছে। গভর্নরেট জানিয়েছে 2025 সালে ইতোমধ্যে 3টি অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যেখানে মসজিদ চত্বরে পশু জবাই করা হয়েছে অথবা রক্ত মাখা মাংস ভেতরে নিয়ে আসা হয়েছে। এটিকে মসজিদের ভেতরে নতুন বাস্তবতা তৈরির পদ্ধতিগত উস্কানির অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসরায়েলের কট্টর ডানপন্থী ও ধর্মীয় আন্দোলনের একটি অংশের মতদর্শগত লক্ষ্য হলো মসজিদ স্থলে নতুন আচার প্রতিষ্ঠা করা এবং এর ঐতিহাসিক ও ধর্মীয় মর্যাদা পরিবর্তন করা। 2 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত ইহুদি পাস ওভার উৎসবের সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে ওই বিবৃতিতে। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তানের উপস্থিতি অনেককেই আশ্চর্য করেছে। তবে বিষয়টি হয়তো এতটা আশ্চর্য হওয়ার মতো নয়, কারণ পাকিস্তান, যুক্তরাষ্ট্র আর ইরান 2 দেশের সাথেই ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায়। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনজরে রয়েছেন। মিস্টার ট্রাম্প মাঝে মধ্যেই তাকে নিজের প্রিয় ফিল্ড মার্শাল হিসেবে উল্লেখ করেন। আবার ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক শুধু 2 দেশের 900 কিলোমিটার সীমান্তেই সীমাবদ্ধ নয়। পাকিস্তান মনে করে যে ইরানের সাথে তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় আচারের সাদৃশ্য রয়েছে এবং তাদের মধ্যকার সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ। আবার পাকিস্তানে কোনো মার্কিন বিমান ঘাঁটিও নেই।
মধ্যপ্রাচ্যের যেসব দেশ ইরান আর আমেরিকার মধ্যে মধ্যস্থতা করতে চায় তারা যেমন অনিচ্ছা সত্ত্বেও এই যুদ্ধের অংশ হয়ে গেছে, পাকিস্তানের ক্ষেত্রে তেমনটিও হয়নি। তাই ইরান আর আমেরিকার মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার ক্ষেত্রে পাকিস্তান অনেক হিসেব থেকেই জুৎসই একটি পক্ষ। যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে শান্তি স্থাপন করা পাকিস্তানের নিজেদের স্বার্থের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। আমদানি করা তেলের ওপর পাকিস্তান ব্যাপকভাবে নির্ভরশীল, আর এই আমদানি করা তেলের বড় অংশ আসে হরমুজ প্রণালী দিয়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পর অন্য যে কোনো দেশের চেয়ে এই যুদ্ধে পাকিস্তানের স্বার্থ বেশি জড়িয়ে রয়েছে। তাই এই সংঘাত প্রশমনের উদ্দেশ্যে ভূমিকা রাখার পেছনে তাদের আগ্রহর অন্যতম কারণও এটি, এমনটি মনে করেন আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান। পাকিস্তানের সরকার মার্চের শুরু থেকে পেট্রোল আর ডিজেলের দাম বাড়িয়েছে 20%। এছাড়া জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এরই মধ্যে সরকারি দপ্তরগুলোতে সপ্তাহে 4 দিন কার্যদিবসের নিয়মও চালু করা হয়েছে। তাই সংঘাতের তীব্রতা বাড়তে থাকলে পরবর্তীতে পরিস্থিতি কী হবে তা নিয়েও পাকিস্তানের শঙ্কার কারণ রয়েছে। এছাড়া গত সেপ্টেম্বরে সৌদি আরবের সাথে পাকিস্তান একটি প্রতিরক্ষা চুক্তি করেছে, যার আওতায় এই সমঝোতা হয়েছে যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন হলে তা 2 দেশের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। কাজেই সৌদি আরব যদি এই যুদ্ধে যোগ দেয় তখন পাকিস্তান কি করবে সেটিও আলোচনায় আসছে। পাকিস্তানের যদি সৌদি আরবের পক্ষ নিয়ে এই যুদ্ধে যোগ দিতে হয় তাহলে পাকিস্তানের পশ্চিম সীমান্ত সম্পূর্ণ অরক্ষিত থাকবে বলে মন্তব্য করেন করাচির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক ফারহান সিদ্দিকী। মিস্টার সিদ্দিকীর মতে পাকিস্তান এরই মধ্যে আফগানিস্তানের সাথে পুরোদস্তুর যুদ্ধে রয়েছে। এখন আরেকটি ফ্রন্টে যুদ্ধে যোগ দিলে শুধু নিরাপত্তার ঝুঁকি নয়, দেশের ভেতরে সরকারের সুনামের ঝুঁকিও তৈরি হতে পারে বলে মনে করেন তিনি। ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লাহ খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন এলাকায় ইরানপন্থী বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। ইসলামাবাদের মার্কিন দূতাবাস ঘেরাও করতে চাওয়া বিক্ষোভকারীরা সহ বেশ কয়েকজন বিক্ষোভকারী সেদিন আইন শৃঙ্খলা রক্ষাকারীদের সাথে সংঘাতে মারা যান। পাকিস্তানের মানুষের একটা বড় অংশ এই যুদ্ধে ইরানের পক্ষে, যে বিষয়টি পাকিস্তানের আইন প্রণেতারা গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে মনে করেন মালিহা লোধি, যিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষক মাইকেল কুগলম্যানের মতো নিজেদের মধ্যস্থতাকারীর ভূমিকায় আসীন করার যে ইচ্ছা পাকিস্তানের রয়েছে তার পেছনে একটি বড় কারণ বৈশ্বিক কূটনীতিতে নিজেদের অবস্থান দৃঢ় করা। মিস্টার কুগলম্যান বলছিলেন, বৈশ্বিক কূটনীতিতে পাকিস্তানের কোনো প্রভাব নেই এমন সমালোচনা পাকিস্তান ইতিবাচকভাবে নেয় না। মালিহা লোধির মতে এটি উচ্চ ঝুঁকির কূটনীতি, এর পেছনে ঝুঁকি যেমন বেশি, পরবর্তীতে সফল হলে এই ঝুঁকির পুরস্কারের মাত্রাটাও বড়। এটি পাকিস্তানকে বিশ্ব কূটনীতির সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়দের সাথে এক কাতারে নিয়ে যেতে পারে। আর মধ্যস্থতাকারীর ভূমিকায় পাকিস্তান যদি সফল নাও হয় সেক্ষেত্রেও ক্ষতির মাত্রাটা খুব একটা ব্যাপক হবে না বলে মনে করেন মালিহা লোধি। তার মতে তখন পাকিস্তানকে দেখা হবে এমন একটি পক্ষ হিসেবে যারা আন্তরিকভাবে শেষ পর্যন্ত চেষ্টা করেছে। তবে মিস্টার কুগলম্যান মনে করেন এত আলোচনার প্রচেষ্টার পরও যদি যুদ্ধ চলমান থাকে তাহলে পাকিস্তান কূটনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তান মধ্যস্থতা করতে চাইলেও শান্তি চুক্তি বা সমঝোতা অর্জন করা বেশ কঠিন হতে পারে, কারণ ইরান ও আমেরিকার একে অপরের প্রতি অবিশ্বাস এখন চরম মাত্রায়। আর দুই পক্ষেরই সমঝোতার শর্তগুলো এমন যা অপর পক্ষের জন্য মেনে নেয়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন তারা। পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে 29 মার্চ ইসলামাবাদে বৈঠক করেছেন এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণের আভাস দিচ্ছে বৈঠকটি। বিশ্লেষকরা বলছেন, গত 19 মার্চ রিয়াদে প্রথম দফার বৈঠকের পর ইসলামাবাদের সম্প্রতি দ্বিতীয় দফায় এই উচ্চ পর্যায়ের বৈঠক কেবল যুদ্ধবিরতির প্রচেষ্টায় সীমাবদ্ধ নেই। এই 4 মুসলিম প্রধান দেশের সমন্বয়ে একটি নতুন চতুর্দেশীয় জোট নিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনা চলছে এখন। গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে আপাতত এটিকে অস্থায়ী জোট বলা যেতে পারে, কারণ 4 দেশের মধ্যে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সমঝোতা হয়নি। এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হলো ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং একটি টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের উপসাগরীয় বিশেষজ্ঞ ইয়াসমিন ফারুকের মতে, যুদ্ধের গতি প্রকৃতি বিপজ্জনক হয়ে ওঠায় এই 4 দেশের গ্রুপটি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। আমরা ইতোমধ্যে দেখেছি ইরানের ভেতরে পারমাণবিক স্থাপনার ক্ষতি করেছে ইসরায়েল। এটি উপসাগরীয় দেশগুলোকে ভাবতে বাধ্য করছে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। 4 দেশের 29 মার্চের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। যৌথ বিবৃতি না এলেও ফলপ্রসূ হয়েছে আলোচনা।
এই জোটের সবচেয়ে বড় অর্জন হলো তারা ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের আস্থা অর্জন করতে পেরেছে। এরই মধ্যে পাকিস্তানি পতাকাবাহী 20টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে ইরান। এছাড়া গ্রুপটি এখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। বৈঠকের পর 7টি বিষয়ের উপর সবাই একমত হয়েছেন বলেও জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পক্ষ থেকে এও জানানো হয়েছে শান্তি আলোচনার জন্য শিগগিরই ইরান ও যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদে মিলিত করা হবে। প্রথম দেখায় এই জোটের সদস্য পদ কিছুটা বিস্ময়কর বা বৈচিত্র্যময় মনে হতে পারে। সৌদি আরবের কথাই ধরা যাক, রিয়াদ গোপনে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিচ্ছে ইরানকে শেষ করে দেওয়ার জন্য, অথচ তারাও এই জোটের সক্রিয় সদস্য। এটি ইঙ্গিত দেয় সৌদিরা অন্তত তাদের সব বিকল্প পথ খোলা রাখছে। ইয়াসমিন ফারুক এ প্রসঙ্গে বলেন, উপসাগরীয় দেশগুলোর জন্য সব বিকল্পই বেশ ব্যয়বহুল। তারা চায় তাদের ওপর হামলার জন্য এবং হরমুজ প্রণালী জিম্মি করে রাখার জন্য ইরানকে মাশুল দিতে হোক। অন্যদিকে তারা যুক্তরাষ্ট্র কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে এই কাজ শেষ করতে পারবে কিনা সে বিষয়েও তারা নিশ্চিত হতে পারছে না। এই দোটানা অবস্থানের কারণেই এই জোটে প্রবেশ করছে সৌদি আরব। তুরস্কের ঘনিষ্ঠ মিত্র কাতার উপস্থিত ছিল না এ সম্মেলনে। এর একটি কারণ হিসেবে বলা হচ্ছে, কাতার মনে করে তাদের রাস লাফান তরল গ্যাস কেন্দ্রে হামলার মাধ্যমে ইরান তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যদিও কেন্দ্রটি আগে থেকেই বন্ধ ছিল। এই জোটের সবচেয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর সাফল্যের পেছনে সবচেয়ে বেশি সক্রিয় দেশ হলো তুরস্ক। আঙ্কারা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রক্সি গ্রুপগুলোর প্রতি সমর্থন নিয়ে আলোচনা কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক না হয়ে অঞ্চলের সব দেশের সঙ্গেও হওয়া উচিত। তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই যুদ্ধের সুদূর প্রসারী ঝুঁকি নিয়ে আরব দেশগুলোকে সতর্ক করেছেন। কালিন বলেন, এই যুদ্ধের উদ্দেশ্য কেবল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা নয়, বরং তুর্কি, কুর্দি, আরব এবং পার্সিয়ানদের মধ্যে কয়েক দশকব্যাপী সংঘাতের ভিত্তি তৈরি করা। এটি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং রক্তক্ষয়ী বিবাদের পথ প্রশস্ত করবে। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সরাসরি অভিযোগ করে বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো এই অঞ্চলটি ধাপে ধাপে ইসরায়েলের লিখে দেওয়া একটি চিত্রনাট্যের দিকে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলোর উচিত হবে না ইসরায়েলের এই ফাঁদে পা দেয়া। ইসলামাবাদ বৈঠকের পরপরই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফরে গেছেন। ইরানের পক্ষ থেকে প্রস্তাব এসেছে, যে কোনো চুক্তির ক্ষেত্রে চীনকে জামিনদার হিসেবে রাখা হোক। এমন হলে তা চরম অস্বস্তিতে ফেলতে পারে যুক্তরাষ্ট্রকে। মিশর, পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের এই সমন্বয় যদি একটি আনুষ্ঠানিক জোটের রূপ নেয়, তবে তা মধ্যপ্রাচ্যে পশ্চিমা ও ইরানি আধিপত্যের বাইরে একটি তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে। তবে সংযুক্ত আরব আমিরাত বা কাতারের মতো দেশগুলো এই উদ্যোগে সরাসরি অনুপস্থিত। মূল কথা হলো, ইসরায়েলি প্রভাব মোকাবিলার চ্যালেঞ্জই নির্ধারণ করবে এই নতুন অর্ডার কতটা সফল হবে। যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই যুদ্ধ বন্ধ চায়, তবে সম্প্রতি ইরানের প্রস্তাবিত 5 দফা ও যুক্তরাষ্ট্রের 15 দফা শান্তি প্রস্তাব এতটাই কঠিন যে এতে আর যাই হোক যুদ্ধবিরতি সম্ভব নয়। যুদ্ধবিরতি করতে ছাড় দিতে হয়, তবে দুপক্ষের কারো মধ্যে সেই প্রবণতা নেই বললেই চলে। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সম্প্রতি ইসলামাবাদে মিশর, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে। সবার একটাই চাওয়া, এই সংঘাত নিরসন হোক, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক। এই বৈঠকের পর একদিনের জন্য চীন সফরে গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। এবার নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে এই দুই দেশ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যৌথভাবে 5 দফা প্রস্তাব ঘোষণা করেছেন। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, তাৎক্ষণিকভাবে শত্রুতা বন্ধ করতে হবে এবং সংঘাত যাতে আরো বিস্তৃত না হয় সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। দুদেশের 5 দফা হলো, প্রথমত সব ধরনের শত্রুতা অবিলম্বে বন্ধ করে সংঘাত যাতে আরো বিস্তৃত না হয় সেজন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া। দ্বিতীয়ত, যত দ্রুত সম্ভব সংলাপ শুরু করা এবং কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান খোঁজা। তৃতীয়ত, ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। চতুর্থত, বেসামরিক মানুষ, অসামরিক স্থাপনা, জ্বালানি ও পারমাণবিক অবকাঠামোর ওপর হামলা বন্ধ করা এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা। পঞ্চমত, হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতিসংঘের নেতৃত্বে বহুপাক্ষিক উদ্যোগ জোরদার করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও বিস্তৃত আলোচনা হয়। দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তাদের অল ওয়েদার স্ট্র্যাটেজিক ও অপারেটিভ পার্টনারশিপ আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও কৌশলগত সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। এদিকে পাকিস্তানের এই সক্রিয় কূটনৈতিক উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে ইরান। ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দম পাকিস্তানের প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি গঠনমূলক ও সদিচ্ছাপূর্ণ উদ্যোগ যা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বেশ সহায়ক হতে পারে। চীন ও পাকিস্তানের এই ৫ দফা উদ্যোগ শুধু তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান নয়, বরং একটি বৃহত্তর কূটনৈতিক রূপরেখা যা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে নতুন এক ভারসাম্য তৈরি হতে পারে। এখন দেখার বিষয়, সংঘাতে জড়িত পক্ষগুলো এই প্রস্তাবে কতটা সাড়া দেয়। ক্ষমতা দেখাতে আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়ে এখন কঠিন গ্যারাকলে ফেসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এমন যে এই যুদ্ধের কারণে এখন ভাঙনের দ্বারপ্রান্তে ৩২টি দেশের পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউরোপের পরীক্ষিত মিত্রদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দিন যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভাজন। সেই বিভাজন এতটাই বাড়ছে যে ন্যাটো টিকবে কিনা সেই প্রশ্ন উঠে এসেছে। যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে এগিয়ে আসছে না ইউরোপের কোনো দেশ, উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে। তবে কি একা হয়ে পড়েছেন ট্রাম্প? ইরানের যুদ্ধ শুরুর আগ থেকেই যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কম ছিল ইউরোপের। রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করতে ইউরোপ একজোট হয়ে কাজ করলেও ট্রাম্প ক্ষমতায় এসে পুতিনের পক্ষ নেন। সেই রেশ কাটতে না কাটতেই ন্যাটো জোটে থাকা ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। প্রকাশ্যে ইউরোপীয় নেতাদের হুমকি দেন। একই সঙ্গে কারণে অকারণে ইউরোপের শীর্ষ নেতাদের নিয়ে বিদ্রূপ করেন, যা এখন ট্রাম্পকে সুদে আসলে ফেরত দিচ্ছে ইউরোপ। ইরানের পাল্টা আঘাতে যখন চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র মিত্রদের সহায়তা চাইছে, তখন দূর থেকে মজা লুটছে ইউরোপের শীর্ষ নেতারা। সহযোগিতা করছেই না, উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যাতে সামরিক অভিযান ঠিকঠাকভাবে চালাতে না পারে সেই ব্যবস্থা করছে ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন ও স্পেন। প্রকাশ্যে এর সমালোচনা করছেন ট্রাম্প। ইউরোপীয় মিত্রদের কাপুরুষ বলতেও ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপের সেই অসহযোগিতা কতটা, চলুন দেখে আসা যাক। ইরান যুদ্ধের জেরে অস্ত্রের মজুতে টান পড়ায় যুক্তরাষ্ট্র থেকে আকাশপথে অস্ত্র আনছিল ইসরায়েল, কিন্তু ইসরায়েলকে নিজেদের আকাশপথ ব্যবহারে বাধা দেয় ফ্রান্স। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্রান্সের অসহযোগিতার সমালোচনা করেন ট্রাম্প। ফ্রান্সের বিরুদ্ধে অভিযোগ তুলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, ইচ্ছাকৃতভাবে গোলাবারুদ সরবরাহে বাধা দিয়েছে ফ্রান্স। সমন্বয় ও আশ্বাস থাকার পরও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে ফ্রান্সের প্রতিরক্ষা সরঞ্জাম না কেনার ঘোষণা দেয় তেল আবিব। সেই সঙ্গে ফরাসি সেনাবাহিনীকে ভবিষ্যতে আর কখনো সহযোগিতা না করার কথা জানায় ইসরায়েল। এই ঘটনার আগে হরমুজ প্রণালী চালু করতে ফ্রান্সের কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সেই অনুরোধও রাখেনি প্যারিস। ইরান যুদ্ধে ব্যবহারের জন্য কিছু মার্কিন সামরিক বিমান সিসিলির সিগোনেলা ঘাঁটিতে নামার অনুমতি চাইলেও যুক্তরাষ্ট্রকে তা দেয়নি ইতালি। অথচ ওয়াশিংটনের পরিকল্পনা ছিল সিসিলির ঘাঁটি থেকেই মধ্যপ্রাচ্যে ইরান অভিযানে রওনা হবে মার্কিন বোমারু বিমানগুলো। হঠাৎ ইতালির এমন আচরণে হতবাক যুক্তরাষ্ট্র। পরে এক ব্যাখ্যায় ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেক্টো জানিয়েছেন, আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বিরোধ নেই, আগের মতোই মার্কিন ঘাঁটিগুলো চালু আছে। তবে বিদ্যমান চুক্তির বাইরে কোনো কার্যক্রম চালাতে হলে ওয়াশিংটনকে বিশেষ অনুমতি নিতে হবে। ইরান যুদ্ধের শুরু থেকেই সবচেয়ে কঠোর অবস্থানে স্পেন। স্পষ্টভাবে যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছে দেশটি। জানিয়েছে ইরানে হামলায় ব্যবহৃত বিমানগুলোর জন্য স্পেনের আকাশপথ বন্ধ থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে স্পেন জানিয়েছে তারা কেবল ন্যাটোর যৌথ প্রতিরক্ষার ক্ষেত্রেই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না স্পেনের ঘাঁটি। যুদ্ধের শুরু থেকেই যুক্তরাজ্যের ওপর ক্ষুব্ধ ট্রাম্প। তিনি বলেছিলেন, তাদের সহযোগিতার প্রয়োজন নেই আমাদের। আর এখন ট্রাম্পের ভাষ্য, যুক্তরাজ্যের মতো যেসব দেশ হরমুজ প্রণালীর কারণে জেট ফুয়েল পাচ্ছে না, তারা ইরান অভিযানে জড়িত হতে অস্বীকার করেছে। তাদের জন্য আমার পরামর্শ হলো, যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের কাছে প্রচুর জেট ফুয়েল আছে। আর বিলম্বিত হলেও সাহস সঞ্চয় করুন, প্রণালীতে যান এবং দখল করে নিন।
ইরান যুদ্ধের শুরুতে নিজেদের রামস্টাইন ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিয়েছিল জার্মানি, তবে পরে এ নিয়ে বিভাজন বাড়ে। যুদ্ধের বিরোধিতা করে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। যুক্তরাষ্ট্রকে কতটা সহযোগিতা করছে জার্মানি, প্রেসিডেন্টের এই কথাতেই পরিষ্কার। ইরান যুদ্ধের কারণে ন্যাটো জোটে যে বিভাজন বেড়েছে, যুক্তরাষ্ট্রকে সহায়তায় ইউরোপের এগিয়ে না আসা এর বড় প্রমাণ। মূলত আন্তর্জাতিক আইন, নিরাপত্তা ও রাজনৈতিক ঝুঁকির কথা ভেবেই কিছুটা দূরত্ব রাখতে চাইছেন ইউরোপীয় শীর্ষ নেতারা। তবে বিষয়টি ওয়াশিংটনের জন্য মেনে নেওয়া যে কঠিন তা স্পষ্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথায়। তিনি বলেন, ইরান যুদ্ধের পর ওয়াশিংটনকে ন্যাটোর সঙ্গে তার সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের এই সম্পর্ক পুনরায় খতিয়ে দেখতে হবে। যে জোট দীর্ঘ সময় ধরে ভালোভাবে কাজ করে এসেছে তা এখন সেই উদ্দেশ্য পূরণ করছে কিনা, নাকি একটি একপাক্ষিক জোটে পরিণত হয়েছে যেখানে আমেরিকা কেবল ইউরোপকে রক্ষা করবে, কিন্তু আমাদের সাহায্যের প্রয়োজন হলে আমাদের ঘাঁটি স্থাপনের অধিকার এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।